জাপান ধীরে ধীরে বিদেশিদের জন্য না খুব কঠিন একটা জায়গা হয়ে উঠছে। 800 বছরের পুরনো পাথর দিয়ে তৈরি ডাস্টবিন, যুগ যুগ ধরে মেয়েদেরকে লড়াই করে তাদের অধিকার অর্জন করে নিতে হয়েছে। কোনো দেশই যে তাদেরকে বিনামূল্যে স্বাধীনতা হাতে তুলে দিতে পেরেছে এমনটা কিন্তু নয়, আর সেটা এই মন্দির প্রমাণ করে দেয়। তো এই যে এই ট্রেনটা করে আমি এখন এইমাত্র আসলাম, আর একটা এই ট্রেনটা সবথেকে ভালো একটা জিনিস তোমাদের যেটা বলতে, এই ট্রেনটা যে চালকটা না, সে একটা জাপানের অল্প বয়সী কিউট মেয়ে। আর জাপানের এই জিনিসটাই আমার সবথেকে বেশি ভালো লাগে, জাপানের ট্রাক চালক থেকে শুরু করে ট্যাক্সি চালক সবকিছুই মেয়েরা নির্দ্বিধায় করতে পারে। তো হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? থাম্বনেইল দেখে অলরেডি তোমরা বুঝে গেছো যে আমি কোথায় এসেছি। আমি জানতাম যে ভগবানের মন্দিরের পাশাপাশি যদি কোনো অদ্ভুত মন্দিরগুলো থেকে থাকে সেটা আমাদের ইন্ডিয়াতেই রয়েছে, যেমন অমিতাভ বচ্চনের মন্দির, যেমন রজনীকান্তের মন্দির, কিন্তু ডিভোর্সের মন্দির, মানে ডিভোর্সের জন্য যে মন্দির হতে পারে সেটা আমি প্রথম জানলাম। আর আজকে আমাদের এখানে সকালবেলায় -1 ডিগ্রি টেম্পারেচার ছিল। তো এবার আমার মা আমাকে ফোন করছে, একটু আগেই কথা হচ্ছিল। তো আমার মাকে যখন বললাম যে -1 ডিগ্রি, আমার মা আমাকে জিজ্ঞেস করছে, কি রে বাবু -1 ডিগ্রি বরফ পড়লো না? তো ঠিক এই ধারণাটাই আমারও ছিল যখন আমি প্রথম জাপানে আসি, কিন্তু তারপর জানতে পারলাম যে এরকম বরফ পড়ার জন্য শুধুমাত্র মাইনাসের নামলেই হয় না, আরও অনেক বিভিন্ন রকম কারণ থাকে যেগুলো না হলে বরফ পড়ে না। তো এখন আমি যে রাস্তা দিয়ে যাচ্ছি এটা কিন্তু জাপানের কয়েকটা প্রাচীনতম শহরের মধ্যে একটা। টোকিও কিন্তু এই রিসেন্টলি তৈরি হয়েছে, টোকিও আগে ছিল না, টোকিও আগে জঙ্গল এলাকা ছিল। কিন্তু এই যে জায়গাগুলো, এই জায়গাগুলো জাপানের শুরু থেকে ছিল। আর এইসব জায়গা হচ্ছে সামুরাই, জাপানের বিভিন্ন রাজা শাসকদের জায়গা ছিল। আশেপাশে তাকালেই দেখতে পাবে ঘরগুলো কিন্তু টোকিও থেকে অনেকটাই আলাদা। রাস্তার দুপাশ জুড়ে পুরনো যুগের চীনামাটির তৈরি টালি দেওয়া বাড়ি রয়েছে, আদিকালের রঙিন পোস্ট অফিসও রয়েছে। তো চলে এসেছি সেই ডিভোর্স মন্দিরের সামনে, যে রাস্তার ওপারে যেটা রয়েছে। স্টেশন থেকে বেশি দূর না, শুধুমাত্র সিগন্যালের জন্য এখন এখানে দাঁড়িয়ে আছি। আর রাস্তার এপার ওপার দুই পারেই কোনো গাড়ি নেই, কিন্তু তবুও সিগন্যালে আমাদের অপেক্ষা করতেই হবে, কিছু করার নেই। তো এই সেই মন্দির, তোকেইজি মন্দির, তোকেইজি মন্দির। এখানে এই যে জি কথাটা, এটার মানে হচ্ছে মন্দির। চলো ভেতরে যাওয়া যাক। এখন হালকা রোদ উঠেছে বলে না একটু হালকা গরম গরম লাগছে, না হলে সকালবেলা একবারে সেই ঠান্ডা ছিল। আমার তো সকালবেলা উঠে লেপ থেকে বেরিয়ে স্নান করে আসতে এত বিরক্তি লাগছিল বলার বাইরে। এই মন্দিরটা না নর্মাল লোকালয়ের থেকে একটু উঁচুতে তৈরি, উঁচু পাহাড়ের ঢিপিতে তৈরি। কিসের জন্য তৈরি করা আছে এর পেছনে একটা খুব ইম্পর্টেন্ট ইন্টারেস্টিং কারণ রয়েছে, পরে বলছি তোমাদের ভিডিওতে। উঠতে এখানে দেখো খড়কুটো দিয়ে বানানো চালা, আমাদের ওখানে যেমন খড়কুটোর চালা থাকে, দেখে পুরো আমাদের দেশের কথা মনে পড়ে গেল। সেই আমাদের দেশে যেমন কাঠ এবং খড়ের ছাউনি থাকে না, ঠিক সেরকম। এটাকে পেরিয়ে ভেতরে যাবো, এখন চলে যাই। জাস্ট কোথাও আমাকে না করে দেয়, মানে কোথাও দেখা গেলো বলেই দিল না এখানে ক্যামেরা করা যাবে না। তো মন্দিরটা খুব সুন্দর, এটা মন্দির কাম আশ্রম। 1200 খ্রিস্টাব্দে এই মন্দিরটাকে প্রথম তৈরি করা হয়। মানে ধরো আমাদের দেশে যখন চেঙ্গিস খান আক্রমণ করতে এসেছিল সেই শতকেই এই মন্দিরটা তখন এখানে তৈরি হচ্ছে। তো আমার পেছনে এখন যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে মেইন আশ্রম, যেটাকে প্রোটেক্ট করতো জাপানিজ মহিলারা। বিধবা মহিলারা তো থাকতো, এবং এখানবাসিনী যারা ছিলেন তারা এই মন্দিরটাকে প্রোটেক্ট করতো। ফটকটা যেটা দিয়ে ঢুকলাম, ফটকের পর এখানে এই সেই মেইন গেটটা। আর কোনো রকম যখন বিপদও আসতো তখনকে ওরা বাজাতো, ডাং করে বাজিয়ে সবাই সচেতন হয়ে পড়তো, এবং মেইন গেটের উপরে এখানে সবাই জড়ো হয়ে যেত। যেহেতু এটা একটা মহিলাদের আশ্রম, তাই কোনো রকম হঠাৎ করে বিপদ আপদ আসলে এই ঘন্টাটাকে বাজিয়েই চারিদিকে সেই সমস্ত বিপদের সংকেত ছড়িয়ে দাও। তো এখন তো সময়ের আবিষ্কার হয়েছে, জাপানিজরা এই সময়কে আগে প্রহর হিসাবে গুনতো, জিকান আর ফুন দিয়ে। প্রহরকে এখানে জিকান আর ফুন বলা হয়। আমি এতদিন ভাবতাম যে জাপানে বোধহয় নারীরা আগাগোড়াই সেফ, কিন্তু তা নয়। এই মন্দিরটাকে ডিভোর্স মন্দির এর জন্য বলা হয় যাতে জাপানে নির্যাতিত নারীরা এই মন্দিরে এসে ডিভোর্স গ্রহণ করতে পারে, তার জন্য এই মন্দিরটাকে নাম দেওয়া হয়েছে ডিভোর্স মন্দির। তো এই মন্দিরের পেছনে একটা খুব সুন্দর গল্প রয়েছে। তো এই মন্দিরের সব থেকে প্রসিদ্ধ যে গল্পটা চারিদিকে সবাই জানে, সেটা হচ্ছে কানে আর কেনিজি সামার গল্প। কানে হচ্ছে একজন মহিলা, আর কেনিজি সামা হচ্ছে তার বর। কেনিজি বলে লোকটা প্রচণ্ড একজন মাতাল লোক ছিলেন, কিন্তু আদতে তারা বড় লোক ছিল, জমিদার টাইপের ছিল। আর মধ্যযুগে জাপানে মেয়েদের সেরকম কোনো ক্ষমতা ছিল না। এক রাতে কেনিজি তার বর্বরতার সমস্ত সীমা পার করে ফেলে এবং কানেকে প্রচণ্ড পরিমাণে মারধর করে। আর তখন কানে কোনো উপায় না পেয়ে শ্বশুরবাড়ি থেকে পালিয়ে এসে এই মন্দিরে আশ্রয় ভিক্ষা করে।
এবং তার মুখ থেকে সব কিছু শোনার পর এই মন্দিরেরই অথরিটি তাকে ডেকে পাঠায়, দুজনকে সামনাসামনি বসিয়ে জিজ্ঞাসাবাদ করে যে আসলে কি হয়েছিল। তখন তার স্বামী উল্টে কানেকে দোষ দেয় যে ও আমার বাড়ি থেকে সমস্ত টাকা পয়সা নিয়ে চলে এসছে। তখনই এই মন্দিরের অথরিটিরা ব্যক্তিগতভাবে খোঁজ নেয় এবং জানতে পারে যে তার স্বামী আসলে দোষী, তার স্বামী আসলে এইসব করতো। এইবারে ঠিক যখন দেখছে যে সে হেরে যাচ্ছে, মন্দির অথরিটি তার পক্ষে নয়, তখন গিয়ে সে তার নিজের স্ত্রীর সম্বন্ধে অনেক চরিত্র নিয়ে বাজে বাজে কথা বলতে থাকে। আর মন্দির তখন বলে যে সেটা আমরা বিবেচনা করব এবং আমরা তোমার স্ত্রী কানেকে এখানে 2 বছর রাখবো এবং 2 বছর ধরে আমরা পরীক্ষা নিরীক্ষা করবো তার চরিত্র সম্পর্কে। যদি সে সত্যি খারাপ হয় তখন আমরা ব্যবস্থা নেবো, আর যদি খারাপ না হয় তাহলে তারপর থেকে তোমাদের ডিভোর্সটা গণ্য করা হবে। তো তারপর সেই কানে মহাশয়া এখানে 2 বছর থাকে এবং তার নিজের সৎ চরিত্র সতীত্বের প্রমাণ দেয় যে উনি অনেক ভালো। এবং তারপর এই মন্দিরটা যথারীতি ওনারই হয়ে যায় এবং উনি এই মন্দিরটাকে পরিচালনা করতে আরম্ভ করে। তো 800-900 বছর আগে জাপানে ডিভোর্সের কোনো রকম ধারণা ছিল না। এই মন্দিরই প্রথম মেয়েদের স্বাধীনতাকে ডিভোর্সের নাম দেয়। এদিকে আবার যে ভয়টা পাচ্ছিলাম সেটাই সত্যি হলো, মন্দিরের ভেতরে ছবি তোলা এক কথায় বারণ। আসক্কা মন্দিরের মধ্যে ছবি তোলা বারণ, তাই আমি সেরকমভাবে কোনো ছবি তুলতে পারিনি। কিন্তু এখন আমি যে জায়গাটা এসেছি, মন্দিরের পাশে আশ্রমের যে জায়গা, যেখানে এতদিন ধরে যত সমস্ত সন্ন্যাসীরা ছিল তাদের কবরস্থান দেখাবো তোমাদেরকে। পুরো পাথরের মধ্যে এই দেখো, এসে কবরস্থান। এক একটা তো এখানে 400-500 বছরের পুরনো কবরস্থান। তো এই কবরগুলো দেখে মনে পড়লো তোমাদেরকে এই জাপানে রিসেন্টলি ঘটে যাওয়া কিছু ঘটনা বলি। মুসলিমদের জাপানে যে কমিউনিটি রয়েছে, ওরা সবাই মিলে সংসদে প্রস্তাব জানিয়েছিল যে ওদের জন্য আলাদা করে একটা কবরস্থানের ব্যবস্থা করতে হবে। কিন্তু জাপান সরকার সরাসরি এই প্রস্তাবটা নাকচ করে দিয়েছে যে এটা যদি করে তাহলে জাপান তাদের নিজস্ব ঐতিহ্য হারিয়ে ফেলবে। তার চেয়ে বরং তোমরা যারা যারা এইগুলো করতে যাও নিজের দেশে চলে যাও। মুখের ওপর বলে দিয়েছে এসব কথা। জাপান ধীরে ধীরে বিদেশিদের জন্য না খুব কঠিন একটা জায়গা হয়ে উঠছে, কারণ জাপান এখন বিদেশিদের কাছে একটা খুব প্রিয় জায়গা। যে কেউ আসতে চাইছে, এত মানুষ হয়ে গেছে যে এখন বিদেশিদের সামলাতে খুব স্ট্রিক্ট হচ্ছে ওরা। আচ্ছা, এবার তোমাদের একটা খুব ইন্টারেস্টিং জিনিস দেখাই। জাপান যে পরিষ্কার সেই জন্ম থেকেই ছিল, মানে জাপান যবে থেকে সৃষ্টি হয়েছে তবে থেকে যে জাপানিজরা পরিষ্কার পরিচ্ছন্নতার ধ্যান দিত, এটা হচ্ছে তার প্রমাণ। এটা দেখো, জাপানে 800 বছরের পুরনো গমি, জাপানে নোংরাকে গমি বলা হয়। আমরা যেমন নোংরাকে নোংরা বলি, ওরা নোংরাকে গমি বলা হয়। তো ডাস্টবিন, এটা 800 বছরের পুরনো পাথর দিয়ে তৈরি ডাস্টবিন। এখানে যত তোমার হচ্ছে যে কবরস্থানগুলোতে ফুল দেওয়া হয়, সে সমস্ত ফুলগুলো যখন বাসি হয়ে যায় তুলে এই ডাস্টবিনে ফেলা হয়। তারপর এখান থেকে পরিষ্কার করার লোকজন এসে নিয়ে চলে যায়। তো জাপানিজরা এই যে পুরো পৃথিবীতে পরিষ্কার পরিচ্ছন্ন দেশ হিসাবে খ্যাত, এর কারণ হচ্ছে ওদের অস্থিতে মজ্জায় মজ্জায় রয়েছে মানে নোংরা পরিষ্কার করা, পরিষ্কার পরিচ্ছন্ন থাকা। তা এই হচ্ছে তার প্রমাণ, 800 বছরের পুরনো প্রমাণ। সত্যি হয়তো জাপানে না আসলে এই ঘটনাটা জানতেই পারতাম না যে ডিভোর্সের জন্য আলাদা করে কোনো মন্দির হতে পারে। তবে এ কথাও সত্যি, যুগ যুগ ধরে মেয়েদেরকে লড়াই করে তাদের অধিকার অর্জন করে নিতে হয়েছে। কোনো দেশই যে তাদেরকে বিনামূল্যে স্বাধীনতা হাতে তুলে দিতে পেরেছে এমনটা কিন্তু নয়, আর সেটা এই মন্দির প্রমাণ করে দেয়। তো এই যে আমার পেছনে ফলের গাছটাকে দেখতে পাচ্ছ, এই ফলগুলোকে জাপানিজ আপেল বলা হয়। আর এটার জাপানিজ নাম হচ্ছে কাকি। তো এটা জাপানে এই সময় প্রচুর হয়, শীতের শেষে মানে শীতের শুরুর দিকে প্রচুর হয়। আর তোমরা কোনোদিন বকুল ফল খেয়েছো কিনা জানি না, পাকা বকুল যেরকম খেতে হয় ঠিক এটাও অনেকটা ওরকমই খেতে। আবার এটারও 2টো রকম থাকে, একটা হচ্ছে কষ টাইপের, যেটা খাওয়া যায় না, হয়তো এটা কষ টাইপের, তাই এরকম রয়েছে, কেউ খাচ্ছে না। আর এটা হচ্ছে পাকাটা আবার বাজারে বিক্রি হয় প্রচুর। আর হ্যাঁ, ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্টে অবশ্যই জানিও। আর আমি প্রত্যেক সপ্তাহে বুধবার এবং রবিবার ঠিক সন্ধ্যে 6:30টায় নতুন ব্লগ নিয়ে হাজির হই, তাই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো।